স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। ব্যাংকিং খাত সংস্কার ও মেরামতে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, অর্থনীতিতে শৃঙ্খলা আনতে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বলেছেন, অতীতে ভুল পরিসংখ্যান দিয়ে অর্থনীতির তথ্য বিকৃত করা হয়েছে। সকালে ইআরএফ আয়োজিত ব্যাংকিং খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় বিশ্লেষকরা বলেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে না পারলে খেলাপি ঋণ কমানো এবং আমানতকারীদের আস্থা ফেরানো সম্ভব নয়। 2009 সালে দেশের খেলাপি ঋণ ছিল মাত্র 22,000 কোটি টাকা। 2026 সালের মার্চে সেই খেলাপি ঋণ দাঁড়িয়েছে রেকর্ড 5,88,704 কোটি টাকায়। গত 17 বছরে লুটপাট আর সুশাসনের অভাবে 5টি ইসলামী ব্যাংক সহ অন্তত 14টি ব্যাংক ও 20টি আর্থিক প্রতিষ্ঠান এখন ফেরত দিতে পারছে না আমানতের টাকা। রবিবার রাজধানীতে ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে উঠে আসে আর্থিক খাতের এমন উদ্বেগজনক চিত্র। 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত দেশে শক্তিশালী গণতন্ত্র ছিল, আর এই সময় ব্যাংক খাতের সুশাসন নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। আগস্ট পরবর্তী সময় কি হলো, আমরা দেখলাম যে আগস্ট পরবর্তী সময় ব্যাংক খাতে যে প্রকৃত চিত্র, সেই চিত্রটা দেখানোর একটা উদ্যোগ নেওয়া হলো। সেমিনারে বক্তারা বলেন, আমানতকারীদের আস্থা ফেরাতে ও জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে সুশাসনের বিকল্প নেই। আমরা যে ইকোনমিক রিয়ালিটিতে আছি, ব্যাংকিং গভর্নেন্স, শ্যাটার্ড ব্যাংকিং গভর্নেন্স অ্যান্ড শ্যাটার্ড ইকোনমিক গভর্নেন্স, এটার একটা বড় পার্ট, এবং এটাকে অ্যাড্রেস করে আমাদের সামনে আগাতে হবে। ব্যাংকিং খাতের যে সুশাসন, এইখানেও এই 4টা পিলার যদি স্ট্রং হয় তাহলেই সুশাসনটা সঠিকভাবে প্রতিষ্ঠা হবে, এবং এই সুশাসন এনশিওর করা দায়িত্বটাও সবার মধ্যেই ন্যস্ত আছে। সেমিনারে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, অতীতে ভুল পরিসংখ্যান দিয়ে অর্থনীতির তথ্য বিকৃত করা হয়েছে। রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়ায় সুশাসন ছাড়া গণমাধ্যম একা ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে পারবে না। রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত না করতে পারে, বা সমাজ যদি না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি না পারে, তাহলে শুধু বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে গণমাধ্যমের উপস্থিতির কারণে একটা সুন্দর ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে, এটা তো আশা করা যায় না। ব্যাংকিং খাতে সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমিশন গঠন, পুঁজির বিকল্প উৎস হিসেবে শেয়ার বাজারকে শক্তিশালী করা হবে বলেও জানান মন্ত্রী। নির্দ্বিধায় ধরে নিতে পারেন যে আমরা ব্যাংকিং খাতের মতো এরকম ক্ষেত্রে আমাদের সংস্কার, আমাদের পরিবর্তন, আমাদের মেরামত ইত্যাদি চিন্তাগুলিকে আমরা কমিশনের মধ্যে আনবই। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ আর ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ সহ টানা 2 দফা দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। আজকের মধ্যে তাদের দাবি মেনে না নিলে আগামীকাল ইসলামী ব্যাংকের সকল কর্মচারী এবং গ্রাহকরা 2 ঘন্টা কলম বিরতি আন্দোলন পালন করবেন। এছাড়া সারা বাংলাদেশের প্রত্যেকটি ইসলামিক ব্যাংক শাখায় আন্দোলন করার কথাও জানান। এছাড়া সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করে তাহলে সরকার পতন আন্দোলন থামাতে প্রস্তুত আন্দোলনকারীরা। এরপর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিল নিয়ে শাপলা চত্বর যান তারা। আমাদের দাবি হলো ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে। আমাদের দাবি হলো এই সালাম ইসলামী ব্যাংকের 82% শেয়ার বিভিন্ন ভাবে প্রতারণার মাধ্যমে, জোরপূর্বক গোয়েন্দা সংস্থার মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে তার নিয়ন্ত্রণ নিয়েছে। সেই শেয়ারগুলো বাংলাদেশ ব্যাংক ফ্রিজ করে রেখেছে। আমাদের দাবি হলো এই সালামের দখলকৃত এই শেয়ারগুলোকে নগদায়ন করতে হবে। আগামী বাজেটে রাজস্ব নীতি সবুজ ও পরিবেশ বান্ধব করার আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। সকালে সিপিডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি ও কর সুবিধা কমানোর দাবি করেন। একই সাথে ধীরে ধীরে সরে এসে নবায়নযোগ্য জ্বালানিকে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। রোববার সকালে রাজধানীর ধানমন্ডিতে জ্বালানির সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রাজস্ব বৈষম্য শীর্ষক সংবাদ সম্মেলন করে গবেষণা সংস্থা সিপিডি। এ সময় গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বর্তমানে রাজস্ব কাঠামোতে জীবাশ্ম জ্বালানি প্রতিযোগিতামূলক সুবিধা পেলেও নবায়নযোগ্য জ্বালানি খাতকে কৃত্রিমভাবে অপ্রতিযোগিতামূলক রাখা হয়েছে। যদি আমি এমন বলি যে আপনি রাজস্ব কাঠামোটিকে সহায়ক করুন, নবায়নযোগ্য জ্বালানির জন্য সহায়ক করুন, একই রাজস্ব কিন্তু আমার নবায়নযোগ্য জ্বালানির জায়গা
খাতগুলো থেকেও আসতে পারে। এলএনজির ওপর বিদ্যমান 0% কর সুবিধা প্রত্যাহার করে 15% কর আরোপের প্রস্তাব দিয়েছে সিপিডি। একই সঙ্গে সৌর বায়ুশক্তি উৎপাদনের যন্ত্রপাতির ওপর আরোপিত 7.5% অগ্রিম কর প্রত্যাহারের সুপারিশ করা হয়। যে গ্যাসকে চিপার করে রাখা আছে, এলএনজি কে চিপার করে রাখা, ওই যে কম মূল্যে এলএনজি পাচ্ছে সে ট্যারিফ ডিউটি মাত্র 9.5% হওয়ার জন্য, এবং এই যে কম মূল্যে তাকে এনে দিয়ে আমি এখানে বলতেছি যে হ্যাঁ গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সবচেয়ে কম্পিটিটিভ, কেননা সে সবচেয়ে কম ভর্তুকি নয়। এছাড়া পরিবহন খাতের বিদ্যুতায়ন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদ্যুতিক যানবাহনের কর কাঠামো যৌক্তিক করার আহ্বান জানানো হয়। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। এবার 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন রোববার বেলা 3টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের কার্যক্রম। এটি চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন। 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট। বৈঠকের শুরুতে চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তারা হলেন সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নাল আবেদিন, মোহাম্মদ শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তী জন বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর রীতি অনুযায়ী সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা শিশু রামিসা ছাড়াও সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ। সর্বোচ্চ 3,08,000 কোটি টাকা এডিপি অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে সরকার। অবকাঠামো উন্নয়নের এই বড় বাজেটে বরাবরের মতো সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু সড়ক নির্ভর উন্নয়ন নয়, রেল ও নৌপথ ভিত্তিক সমন্বিত পরিবহন ব্যবস্থায় জোর দিতে হবে। অর্থনীতিবিদদের মতে দীর্ঘমেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করবে এমন অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। আগামী অর্থ বছরে রেকর্ড 3,08,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি নিতে যাচ্ছে সরকার, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 1 লাখ কোটি টাকা বেশি। দেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এই অর্থ ব্যয় করা হয়। বরাবরের মতো এবারও এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ থাকছে পরিবহন ও যোগাযোগ খাতে। বিশেষজ্ঞরা বলছেন সড়ক নির্ভর না রেখে অন্তত 40% রেল ব্যবস্থাপনার উন্নয়নে ব্যয় করা উচিত। একই সঙ্গে শহর নগরে রেল, সড়ক, নৌপথের সমন্বয়ে পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জোর দেন তারা। দর্শনটা হওয়া উচিত সরকার যদি $1 বিনিয়োগ করে পরিবহন খাতে উন্নয়নের জন্য, সেখানে পাবলিক সেক্টরের বাইরে প্রাইভেট যারা আছে, প্রাইভেট সেক্টর যারা বড় বড় বিশেষ করে কর্পোরেট যারা ব্যবসা করে, তাদেরকে কিন্তু আসলে $1 বিনিয়োগ করতে হবে, যাতে করে এখানে আসলে কর্মবান্ধব একটা পরিবেশ তৈরি হয়, কর্মসংস্থান হয়। তথ্য বলছে 2024-25 অর্থ বছরে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ছিল 80,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে তা কমে দাঁড়ায় 71,000 কোটি টাকায়। তবে আসন্ন অর্থ বছরে শুধু এডিপি থেকেই প্রায় 55,000 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা আছে। গেল অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র 29.6%। অর্থনীতিবিদরা বলছেন বাস্তবায়ন সক্ষমতা বাড়ানো না গেলে বড় বাজেটও কাঙ্ক্ষিত সুফল দেয় না। আমরা যে টাকাটা খরচ করব সেই টাকাটা সেটা থেকে আমাদের যে রিটার্নটা পাওয়া, সেটা ফাইন্যান্সিয়াল রিটার্ন, ইকোনমিক রেট অফ রিটার্ন, এইসবগুলোকে বিচার বিবেচনায় রাখা এবং এটার মধ্যে যেসব প্রতিষ্ঠানগুলি এগুলোর বাস্তবায়নে জড়িত সেসব প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার মধ্যে রাখা। সার্বিক পরিস্থিতিতে গুরুত্ব দিতে হবে উৎপাদনশীল ও অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে এমন খাতে, বলছেন অর্থনীতিবিদরা। এখানে আমাদের প্রায়োরিটিগুলো একটু ক্লিয়ার করা দরকার, যে এই ধরনের এখানে টানাপোড়েন আছে, সেখানে কোন ধরনের অবকাঠামোতে আমি বেশি গুরুত্ব দেব আগামী অর্থ বছরে। যেগুলো আছে সেগুলো ব্যবহারযোগ্য না থাকলে সেটাকে ব্যবহারযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়াটাই প্রায়োরিটি হওয়া উচিত। তারা বলছেন সমন্বিত পরিবহন ব্যবস্থায় কার্যকর ব্যয় দেশের অর্থনীতির গতি বাড়ানোর পাশাপাশি কমাতে পারে দুর্ভোগ। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। জি, ধন্যবাদ। 11 জুন বাজেট ঘোষণা হচ্ছে। বরাবরের মতো এবারের বাজেটেও পরিবহন এবং যোগাযোগ খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তা আমার প্রশ্নটা, সড়ক, রেল ও নৌপথে এই 3 খাতের মধ্যে বরাদ্দের ভারসাম্যটা আসলে কতটা যৌক্তিক এবং প্রয়োজন?
ওকে, ধন্যবাদ। আমার কাছে মনে হয় কি আমাদের আসলে টার্গেট নেওয়া প্রয়োজন যে আমরা আসলে আমাদের মানুষ এবং পণ্য পরিবহন ব্যবস্থাটা কোন মোড়ে কত পার্সেন্ট নিতে চাই, কারণ আমাদের একটা বড় আমার কাছে দুর্বলতার জায়গা মনে হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে রোড ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি। বাট আমাদের যে সম্ভাবনার যে দুটো আরো মোড রয়েছে বেসিক্যালি রেল এবং ওয়াটারওয়ে, সেগুলোর দিকে দেখা যাচ্ছে আমাদের নজরটা কম। তো এই জায়গাতে আমি মনে করি আমাদের বাজেটটার সঠিক ব্যবহার হবে যদি আমরা মাল্টিমোডাল সিস্টেমে চিন্তা করতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের রেলের উন্নয়নটা খুব করাটা জরুরি। বেসিক্যালি রেলের উন্নয়নটা কয়েকভাবে হতে পারে। একটা হচ্ছে আমাদের প্যাসেঞ্জার পরিবহনের জন্য ডাবল লাইন করাটা খুব প্রয়োজন। পাশাপাশি হচ্ছে যে আমাদের পণ্য পরিবহন, যেটা আসলে আমরা ইউজুয়ালি দেখা যায় সড়ক পথের উপর ডিপেন্ডেন্ট, খুব একটা আমাদের রেলে হয় না। বাট রেলের জন্য যদি আলাদা করে আমরা পণ্য পরিবহনের জন্য ট্র্যাক করতে পারি, দেখা যাচ্ছে যে অল্প সময়ে কিন্তু যানজটবিহীন ভাবে আমরা অনেক পণ্য পরিবহন করতে পারবো, এবং নতুন নতুন রেল লাইন নেটওয়ার্ক আমাদের তৈরি করতে হবে। এবং আমাদের আরেকটা অবহেলিত পরিবহনের মোড হচ্ছে আমাদের ওয়াটারওয়ে। আমাদের ওয়াটারওয়ে গুলো যত বেশি ব্রিজ তৈরি করছি আমরা, ওয়াটারওয়ে গুলো মানে নদী পথের সম্ভাবনা আমরা কমিয়ে দিচ্ছি, বাট হওয়াটা উচিত ছিল একটা পরিপূরক। তো সেই জায়গাটায় মনে করি আমাদের কিন্তু ইনল্যান্ড টার্মিনাল গুলো করা, পাশাপাশি হচ্ছে যে আমাদের বেশ কিছু টার্মিনাল ডেভেলপমেন্ট করা প্রয়োজন, চাঁদপুর, তারপর হচ্ছে সদরঘাট, মংলা, খুলনা। তো যাতে কিনা আসলে আমরা প্যাসেঞ্জার পরিবহনটা যাতে ভালো হয়, এবং হচ্ছে যে আমাদের পণ্য পরিবহন গুলো যাতে আমরা নৌপথে করতে পারি। একটু খেয়াল করে দেখবেন প্রতি ঈদে প্রচন্ড চাপ হয় আমাদের টার্মিনাল গুলোতে, দেখা যাচ্ছে প্যাসেঞ্জাররা কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে না আমাদের নৌ টার্মিনাল গুলোতে। সেই জায়গাতে আমি মনে করি আমাদের বাজেটটা হওয়া উচিত এমন যাত্রী বান্ধব, যাতে কিনা আমরা আসলে জি, আমরা মানুষকে যেমনটা সড়ক পথ দেখি থেকে শিফট করতে পারি রেল বা নৌপথে। জি, আমরা যেমনটা দেখি যে সড়ক পথের জন্য বরাদ্দ থাকে, কিন্তু গণপরিবহনের দিকে যদি আমরা তাকাই, গণপরিবহন ব্যবস্থাপনার যেই মানে ভয়াবহ একটা চিত্র কিন্তু আমরা সবসময় দেখি। গণপরিবহন ব্যবস্থার যে ভারসাম্য আনতে আসলে বাজেটে কি ধরনের পদক্ষেপ থাকা উচিত, যেটা সাধারণ মানুষের জন্য? দেখেন, ডেফিনেটলি গণপরিবহনের জন্য খুবই অল্প পরিমাণের টাকায় কিন্তু বেশ বড় একটা চেঞ্জ আনা সম্ভব। কারণ আমাদের বেসিক্যালি যদি ঢাকার কথা চিন্তা করি, আমরা ঢাকাতে যদি আমরা গণপরিবহনের জন্য আলাদা একটা লেন তৈরি করে যদি আমরা বাস সরকার নির্ধারিত বা হচ্ছে অল্প সুদে যদি মালিকদেরকে বাস আনার সুবিধা দেওয়া হয়, দেখা যাবে যে আমরা কিন্তু বাসের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বাড়াতে পারবো। এখনকার যে গণপরিবহন রয়েছে সেটা আসলে মানুষ চড়তে চায় না, বাধ্য হয়ে চড়ে। বাট আমাদের ভালো বাস, এসি বাস যদি আমরা দিতে পারি এবং যদি আলাদা একটা লেন তৈরি করতে পারি বাসের জন্য আমাদের এক্সিস্টিং রোডেই, দেখা যাবে যে আমাদের গণপরিবহন ব্যবস্থা ভালো একটা চেঞ্জ আসবে। এবং আমাদেরকে অবশ্যই এই জায়গাতে চিন্তা করতে হবে বাজেটের বড় একটা অংশ কিভাবে আমরা গণপরিবহন ব্যবস্থা, বেসিক্যালি হচ্ছে যে শুধুমাত্র এটা বাস না, এটার সাথে জড়িত থাকে হচ্ছে আমার স্টেশন গুলা, বাস বে নির্মাণ, রক্ষণাবেক্ষণ খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখা যাচ্ছে নির্মাণ করি কিন্তু যানজটের কথাটা যদি আমরা নিয়ে আসি, বাজেট আমরা ঠিকভাবে রাখি না। জি, ঢাকা শহর এবং জেলা শহরগুলোতে যদি আমরা দেখি যানজটের যে বিষয়টা, এটা আসলে কতটা কমানো সম্ভব এই বাজেট বরাদ্দ থেকে? দেখেন, বাজেটে যদি স্ট্র্যাটেজিক্যালি আমি যদি এটাকে খরচ করি দেখা অনেক সমস্যার সমাধান করা সম্ভব। দেখেন, যদি আমরা গণপরিবহনকে যদি আমরা প্রায়োরিটি দেই আমাদের বাজেটে, যে এটা ইমপ্রুভমেন্টের জন্য আমাদের বাজেট রাখবো, পাশাপাশি হচ্ছে যে আমরা যদি অ্যাক্টিভ মোড, ধরেন আপনার ফুটপাথ গুলোকে আমরা ডেভেলপ করা, ফুটপাথকে ভালো রাখা, বাইসাইকেল লেন তৈরি করার ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখা যাবে যে মানুষ অ্যাক্টিভ মোডে ফেরত যাবে। তো এই জায়গাগুলোতে আমাদের যে বাজেটটা যদি বেশি রাখি, পাশাপাশি হচ্ছে যে সড়ক নিরাপত্তা, আমাদের সড়ক নিরাপত্তা আলাদা করে কোনো বাজেট ইউজারই থাকে না। তো এই জায়গাতে মনে করি রোড ডিসিপ্লিন হয়ে যাবে, এবং পাশাপাশি যদি আমরা সড়ক নিরাপত্তায় বাজেট রাখি, আমাদের দুর্ঘটনা যেমন কমানো সম্ভব, ডিসিপ্লিনটা আনা সম্ভব। বাট আমরা দেখা যাচ্ছে যে আপনি যেমনটা বললেন যে সড়ক নিরাপত্তার যে বিষয়টা, সড়ক নিরাপত্তার যে বিষয়টার কথা বললেন, আমাদেরকে আসলে এই সড়ক নিরাপত্তা বা দুর্ঘটনা কমানোর জন্য যে ধরনের পদক্ষেপ, এগুলো কি আদৌ আমাদের কার্যকর কোনো ভূমিকা রাখে আমাদের বাজেটে? আমাদের অ্যাক্টিভলি রোড সেফটির জন্য আলাদা করে বাজেট আমি মনে করি অন্তত 10%, যেটা জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সুপারিশও দেওয়া আছে, যে বাজেটের 10% যদি অন্তত পক্ষে আমরা অন্তত যোগাযোগ খাতে যতটুকু রয়েছে, না হলেও মিনিমাম 5% যদি আমরা রোড সেফটির জন্য বরাদ্দ রাখি এক্সক্লুসিভলি, আমরা দেখা যাবে এটা কিন্তু রাস্তার ইন্সপেকশন বা অডিট করা, তারপরে হচ্ছে যে স্কুল জোন সেফটি গুলা নিশ্চিত করা, আমাদের হচ্ছে যে অ্যাওয়ারনেস বিল্ডিং এর কাজে লাগবে, এবং ড্রাইভার প্রশিক্ষণ। সো দেখা যাচ্ছে এই বাজেট
বাজেটটা আমরা খরচ করতে পারবো। আদারওয়াইজ দেখা যাবে এখন আলাদা বাজেট না থাকার কারণে রাস্তা কনস্ট্রাকশনের ভিতরেই কিন্তু ওই রোড সেফটি টাকাটা চলে যাচ্ছে। ফলে আলাদা করে এটাকে আর মানে আমরা ইনভেস্টমেন্ট করতে পারছি না, এটাকে আমরা আসলে ইফেক্টিভনেস অ্যানালাইসিসটাও করতে পারছি না। তো এই জায়গাতে মনে করি আমাদের রোড সেফটির জন্য আলাদা করে বাজেট টাকা প্রয়োজন। শুধুমাত্র তাই না, রাস্তা নির্মাণের জন্য না, রাস্তার মেইনটেনেন্সের জন্য আলাদা বাজেট টাকা প্রয়োজন, যেটা ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বলেছে, আমাদেরকে সাজেশন দিয়েছে যাতে মেইনটেনেন্সের বাজেট রাখা হয়। আমরা দেখা যাচ্ছে সারা বছরের কনস্ট্রাকশনের জন্য বাজেট থাকে, কিন্তু মেইনটেনেন্সের বাজেটটার জন্য ওয়েট করতে হয়। ফলে রাস্তা কিন্তু অল্প কয়েকদিনই দেখা যাচ্ছে যে সামান্য ত্রুটি মেইনটেনেন্সের অভাবে অনেক বড় ত্রুটিতে পরিণত হয় এবং আমাদের পরবর্তীতে আবার নতুন করে বাজেট দিতে হয়। তো সেই জায়গাতে আমাদের মেইনটেনেন্সের বাজেটটা বাড়ানো দরকার, রোড সেফটিতে আলাদা বাজেট রাখা দরকার। জি, একদম শেষের দিকে চলে আসছি। পরিবহন খাতে যে দুর্নীতি এবং প্রকল্পের ব্যয় বৃদ্ধির যে একটা টেন্ডেন্সি আছে আমাদের মধ্যে, এইটা থেকে আসলে আমরা কিভাবে বের হতে পারি? হ্যাঁ, আমার কাছে মনে হয় আসলে আমাদের বাজেটে একটা বড় অংশ মিসইউজ হয়ে যায়, কারণ এটার সময় মানে প্রথম কথা হচ্ছে দুই ভাবে হয়। একটা হচ্ছে কনস্ট্রাকশন করার আগে আমরা পরিকল্পনা ঠিকভাবে থাকে না, অ্যালাইনমেন্টটা কিভাবে যাবে এবং সেখানে কি কি সমস্যা হতে পারে। দুই হচ্ছে যে আমাদের দীর্ঘসূত্রিত একটা ব্যাপার পড়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে 2-3 বছরের জন্য যেটা যদি আমাদের বাজেট পাস হয় সেটা দেখা যাচ্ছে সময় কনস্ট্রাকশন গুলা ঠিক মতো করা যায় না। তারপর হচ্ছে যে স্ট্র্যাটেজিক্যালি একটা পার্টের সাথে আরেকটা পার্টের কানেকশন ঠিকভাবে থাকে না। ফলে দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো টাকা নষ্ট হয় শুধুমাত্র বাজেট বৃদ্ধির কারণে, যে আমি খরচটা বেড়ে যায়। তো এই এবং শুধু তাই না, যত খরচ বাড়বে তত কিন্তু কিছু ল্যাটারাল আরো কিছু সমস্যা তৈরি হয়, যেমন দুর্ভোগ, মানুষের দুর্ভোগ তৈরি হয়, যেই জায়গাতে কনস্ট্রাকশন চলছে সেই এলাকার মানুষজনের কষ্ট হয়। সবগুলো কিন্তু আমি টাকায় কনভার্ট করলে কিন্তু একটা লস। তো এই জায়গাতে মনে করি আমাদের নির্দিষ্ট করে মানে আমার পরিকল্পনা মাফিক সময় মতো শেষ করাটা প্রয়োজন এবং যাতে মানে অডিট করা, মানে আমার খরচের অডিট গুলা ঠিকভাবে করা, যে আসলে সঠিকভাবে সব টাকা খরচ হচ্ছে কিনা নির্দিষ্ট খাতে, মানে বিষয়টা আসলে জবাবদিহিতার জায়গাতে গিয়ে আসলে থামে। এমনিতেই বাজেট অল্প, সঠিক খরচ। জবাবদিহিতা একটা বড় বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, পরিবহন খাতে বাজেট নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ। দেখছেন দেশ বাণিজ্য। দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জুন মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের দাম 165 টাকা 88 পয়সা থেকে কমিয়ে 150 টাকা 21 পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটার প্রতি দাম কমানো হয়েছে 15 টাকা 67 পয়সা। আন্তর্জাতিক ফ্লাইটে লিটারে $1 থেকে কমিয়ে $0.98808 করা হয়েছে, যা রাত 12টার পর থেকে কার্যকর হবে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশীয় ফলের চাহিদা বাড়ায় 2025-26 অর্থ বছরের প্রথম 11 মাসে ফল রপ্তানিতে রেকর্ড করেছে বাংলাদেশ। চলতি অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়ে ফল রপ্তানি করে $12,30,20,000 আয় করেছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আগের অর্থ বছর 2024-25 পুরো বছরে এ খাত থেকে আয় হয়েছিল $6,75,10,000। ফলে এক বছরের ব্যবধানে ফল রপ্তানি থেকে আয় 82% বেশি বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ফল রপ্তানি থেকে দেশের সর্বোচ্চ আয়। গত 3 অর্থ বছর ধরে এ খাতে দ্রুত প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। 2023-24 অর্থ বছরে ফল রপ্তানি থেকে আয় হয়েছিল $2,92,40,000, যা 2022-23 অর্থ বছরে ছিল মাত্র $10,60,000। রিটেল এশিয়া অ্যাওয়ার্ডস 2026-এ 3টি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুত ও বিক্রয় প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড। এআই ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার, ফুটওয়্যার রিটেইলার অব দ্য ইয়ার এবং সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার, এই 3 বিভাগে স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। সিঙ্গাপুরে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ মোহাম্মদ প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। এটি টানা 3য় বছর অ্যাপেক্সের এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের নজির। এবার দেখে নিব দিন শেষে পুঁজিবাজারে লেনদেন পরিস্থিতি। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 41 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,516 পয়েন্টে। এছাড়া ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 184টির, কমেছে 160টির, অপরিবর্তিত রয়েছে 49টির দর। লেনদেন হয়েছে 1,529,5,00,000 টাকা। গত কার্যদিবসের তুলনায় লেনদেন 177,46,00,000 টাকা বেড়েছে।
ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল ক্রাউন সিমেন্ট পিএলসি, দ্বিতীয় অবস্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড, তৃতীয় অবস্থানে ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি। এছাড়া টপ লুজারের তালিকায় প্রথম অবস্থানেই ছিল মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় অবস্থানে ছিল মেঘনা কনডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ, তৃতীয় অবস্থানে ছিল সাফকো স্পিনিং মিলস লিমিটেড। এছাড়া যদি আমরা দেখি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক বেড়েছে 131 পয়েন্ট, বেড়ে দাঁড়িয়েছে 15,399 পয়েন্টে। এছাড়া সিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 133টির, কমেছে 80টির, অপরিবর্তিত রয়েছে 30টির দর। এছাড়া লেনদেন হয়েছে 57,23,00,000 টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারে দেখা যাচ্ছে ইউএস ডলার কিনতে আজ খরচ হয়েছে 123 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 168 টাকা 70 পয়সা, বিক্রি হয়েছে 161 টাকা 61 পয়সায়। ইউরো কিনতে খরচ হয়েছে 146 টাকা 83 পয়সা, বিক্রি হয়েছে 142 টাকা 21 পয়সায়। এছাড়া আজ জাপানি ইয়েন কিনতে খরচ হয়েছে 79 পয়সা, বিক্রি হয়েছে 72 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য ছিল 33 টাকা 22 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 44 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল 31 টাকা 9 পয়সা, বিক্রি হয়েছে 30 টাকা 17 পয়সায়। এছাড়া সিঙ্গাপুরি ডলারের আজ ক্রয় মূল্য ছিল 98 টাকা 90 পয়সা, বিক্রি হয়েছে 94 টাকা 21 পয়সায়। ইন্ডিয়ান রুপি কিনতে খরচ হয়েছে 1 টাকা 38 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 21 পয়সায়। চাইনিজ ইয়েনের ক্রয় মূল্য ছিল 20 টাকা 1 পয়সা, বিক্রি হয়েছে 18 টাকা 1 পয়সায়। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 6 জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 6 জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 6 জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 13 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভি সঙ্গে থাকুন।